কোথায় বাড়ি? কেষ্টপুর। কেষ্টপুর, আচ্ছা, বাগুইয়াটি। হ্যাঁ, বাবুইয়াটি কেষ্টপুর। ওকে, তো আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড? বিটেক স্যার। বিটেক, ওকে। সম্রাট গুড়িয়া? স্যার এমএ চলছে পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট ইয়ার। বাহ, ভেরি গুড। সৌরভ ভট্টাচার্য? ইয়েস স্যার। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। কোথায় বাড়ি স্যার? আলিপুরদুয়ার স্যার। আলিপুরদুয়ার, ওকে। আর পড়াশোনা কোন সাবজেক্টে? ইংলিশ অনার্স। বাহ, ফাইন। মাস্টার ডিগ্রি করেছেন নাকি? না না স্যার, জাস্ট গ্র্যাজুয়েট। আচ্ছা। বিশ্বজিৎ সরকার? বিশ্বজিৎ সরকার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, নমস্কার স্যার, স্যার। কোথায় বাড়ি স্যার নমস্কার। নমস্কার। হ্যাঁ স্যার, বলুন। কোথায় বাড়ি স্যার আপনার? আমার স্যার বেতাই, নদিয়ার বেতাই, তেহট্ট সাব ডিভিশনের আন্ডারে। আচ্ছা আচ্ছা, বাহ। আর স্যার পড়াশোনা কোন সাবজেক্টে আপনার? স্যার ইংলিশে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। সর্বাণী ধর? সর্বাণী ধর শুনতে? ম্যাডাম কোথায় বাড়ি? নিউ ব্যারাকপুর। নিউ ব্যারাকপুর। আর পড়াশোনা আপনার? ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স, বাহ। এ তো ইংলিশ অনার্সের ছড়াছড়ি। হ্যাঁ, তো আমাকে পড়াতেই হবে না আপনাদের ক্লাসে। আচ্ছা, আর কে বাকি রইল? না স্যার, সেরকম ব্যাপার নয়, এখন অনেক কিছু জানার আছে, শেখার আছে। অনেক কিছুই জানলেন। না স্যার, সেরকম কিছু জানা হয়নি এখনো। কে আছেন? আচ্ছা, মোটামুটি সবার সাথে আলাপ স্যার হলো। আমি রয়েছি প্রদীপ গড়াই, পুরুলিয়া থেকে স্যার। হ্যাঁ প্রদীপ, বলো কোথায় বাড়ি? স্যার আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া জয়পুর ব্লক। আমি আচ্ছা। জিওগ্রাফিতে এমএ করছি সেকেন্ড ইয়ার। বাহ, ভেরি গুড, ভেরি গুড। বেশ, তাহলে তোমরা মোটামুটি ডিফারেন্ট এরিয়া থেকে ডিফারেন্ট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আওয়ার ফোকাস ইজ টু গেট আ গভর্নমেন্ট জব, রাইট? সো সেটার জন্য ফার্স্ট অফ অল যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে পড়াশোনা তো করতেই হবে, বাট পড়াশোনা দু রকমের হয়। তোমার সামনে আজকে বর্তমানে আপনারা সবাই গ্রাজুয়েশন করেছেন, মাস্টার ডিগ্রি করেছেন, সমস্ত কিছু করেছেন বা এতদিন, কিন্তু ধরুন গ্রাজুয়েশনটা করতে আপনাদের সময় লেগেছে কতদিন? 3 বছর, তাই না? তো গ্রাজুয়েশনের 3 ডবল সিলেবাস আমাদেরকে শেষ করতে হবে 1 বছরে। যেটাকে আপনারা 3 বছর ধরে পড়েছেন, এখানে গ্রাজুয়েশনের 3 ডবল সিলেবাস এখানে আপনাকে শেষ করতে হবে 1 বছরে। এবং অনেকের 1 বছরও লাগে না, তারা তার আগে পেয়ে যায়। আজকে প্রথম দিন আপনাদের সাথে পরিচয়। আমি দীর্ঘ অনেক বছর ধরে পড়াচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে ক্লাস নিয়েছি, বিভিন্ন জায়গা স্টুডেন্টদের দেখেছি। তো আমার একটা ফিল হয়েছে, যারা চাকরি পায়, আমার দীর্ঘ পড়ানোর অভিজ্ঞতায় আমি দেখেছি, যারা চাকরি পায় তারা নর্মালি বেশি না, মোটামুটি 1 বছর পর থেকে সে যে কোনো পরীক্ষার জন্য রেডি হয়ে যায়। এবং যারা পাওয়ার তারাই 1 থেকে 2 বছরের মধ্যেই পেয়ে যায়। কপাল খারাপ থাকলে বিভিন্ন জিনিস হয়। এই যে ধরো করোনা চলছে, এই ফেজটা আমাদের কারোরই হাতে নেই, কিন্তু ওভারঅল যেটা সিচুয়েশন নর্মালাইজ থাকলে 2 বছরের মধ্যে কেউ একটা জব সিকিউর করে নেয়। আবার এরকম বহু স্টুডেন্টও আমার লাইফে দেখেছি যারা 4 বছর 5 বছর একই জায়গায় পড়েও কোনো সাকসেস পায়নি। তফাৎটা কি? দুজনেই একই জায়গায় পড়ছে, একই জিনিস পড়ছে, একই ফ্যাকাল্টির কাছে পড়ছে, তাহলে তুমি বলবে মেধার তফাৎ? না। আমি স্ট্রংলি ফার্স্ট ডেতে আজকে একটা কথা বলছি, সরকারি চাকরি বিশেষ মেধাবী স্টুডেন্টরা পায় না। মানে সোকল্ড যারা নিজেদেরকে মেধাবী বলে মনে করে, সেই ধরনের স্টুডেন্টরা পায় না। অনেকে মনে করে যে আমার তো বিরাট মেধা, আমার না পড়লেও চলবে। না, রং কনসেপ্ট।
সরকারি চাকরি পাওয়ার একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এর কোনো বিকল্প হয় না। এবার তোমাকে প্রথম দিন থেকে বেছে নিতে হবে যে তুমি কি চাও। তুমি ওভারঅল মানে কয়েকটা দিন, আমি খুব একটা জ্ঞান দেওয়াটাও বিশ্বাসী নই। লোকজন প্রচুর জ্ঞান দেয়, আমি জ্ঞান দিতে লোককে পছন্দ করি না একদম। কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব মাইনুটলি একটা কথা জাস্ট সবাইকে বলার, সেটা হচ্ছে এমন একটা, অনেক কষ্ট করে আজকে এই পজিশনে পৌঁছেছো, এমন একটা জায়গা তৈরি করো যেটা এমন ভাবে চলো যেটা আগামী 1 বছর পরে তুমি কিন্তু কনফার্ম সিকিউর কোনো একটা গভর্নমেন্ট জব পাবে। একটা বছর খুব ভাইটাল লাইফে। এই বছরটা তুমি যেরকম ভাবে চলবে সেরকম ভাবে রেজাল্ট আসবে আপকামিং ডেজে। এবার আসি, আপনাদের মধ্যে কে কে আছেন যারা বিভিন্ন পরীক্ষা দিয়েছেন? কে কে আছেন? এর আগে কে কি পরীক্ষা দিয়েছেন? স্যার আমি দিয়েছি স্যার। কি দিয়েছেন স্যার? স্যার আমি গত বছর ওই পিএসসি মিসলেনিয়াসটা দিয়েছিলাম, এছাড়াও এমনি ফোর্সের এক্সাম গুলো দিই স্যার, যেমন ওই এসএসসি জিডি দিলাম, ডাব্লিউপি এক্সাম গুলো দিয়েছি। ভেরি গুড, আর বর্তমানে স্যার এখন জয়পুর ব্লকে ডিও পোস্টে চাকরিও করছি। ভেরি গুড, ভেরি গুড স্যার। এখানে অনেকেই আসবে যাদের সঙ্গে আপনার পরিচয় হবে যে তারা বিভিন্ন স্কুলের টিচার বা কিন্তু আফটার অল সবার ড্রিম হচ্ছে ডব্লিউবিসিএস। যে যতই এতে যাক তার ড্রিম একটা থাকে ডব্লিউবিসিএস। আর কেউ এখানে আছেন যিনি কোনো পরীক্ষা দিয়েছেন আগে? স্যার আমি ডব্লিউবিসিএস একবার দিয়েছি ফার্স্ট টাইম আফটার গ্রাজুয়েশন। ভেরি গুড। হ্যাঁ স্যার, আমি পরীক্ষা দিয়েছি। আমি 2018 এ গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তারপর আহ, পরীক্ষা দিয়েছি। তো ডাব্লিউবিসিএস দুবার দিয়েছি, এবছর আর তার আগের বছর। তো আর এছাড়া আইসিডিএস এর মেন্স দেওয়া আছে। আর মানে ওটা তো ইয়ে হয়নি। আর ক্লার্কশিপে মানে ইয়েতে নাম ছিল, মানে ওই যে লিস্টটা দিয়েছিল সেখানে নাম ছিল, কিন্তু রিসেন্ট যে লিস্টটা দিয়েছে ডিবির জন্য, তো ওটাতে আর মানে হয়নি আর। আচ্ছা, বেশ। স্যার আমি এসএসসি জিডি আর সিডিএস দিয়েছি। আচ্ছা, ফাইন স্যার, ফাইন। এখানে কে আছেন যিনি এর আগে কোনো কম্পিটিটিভ এক্সামে বসেননি? এরম কে আছেন? আমি আপনি বসেননি ম্যাডাম, কোনো এক্সামেই বসেননি, তাই না, তো? মানে গভর্নমেন্টে। আচ্ছা, তো অর্ণব স্যার আপনাদের ফার্স্ট ডে ক্লাস নিয়েছে, স্যার নিশ্চয়ই ক্লাসের সিলেবাসটা ডিসকাশন করে দিয়েছে। এক্সামের সিলেবাস কি হয় দেখো, আমি একটু বলি, স্যার নিশ্চয়ই বলে দিয়েছেন তোমাদের, বা স্যার আরো ডিটেলসে বলবেন পরে। যেটা কম্পিটিটিভ এক্সামে যেটা মেন ব্যাপার থাকে সেটা হচ্ছে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন স্যার। দেখা যাচ্ছে? ওকে। তো কম্পিটিটিভ এক্সামের মেনলি কি কি এক্সাম হয় সেটা আমাদেরকে একটু আগে ভাইটালি জানতে হবে। সেটা হচ্ছে, দেখো, ফার্স্ট অফ অল হয় পিএসসি রিলেটেড এক্সাম গুলো, যেটার মধ্যে হাইয়েস্ট পোস্ট থাকে ডব্লিউবিসিএস, যেটা প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন। মিসলেনিয়াস, ক্লার্কশিপ অ্যান্ড অনেক কিছু পরীক্ষা হয়, বা আইসিডিএস, বা ধরো কোর্টের যে এক্সাম গুলো হয় ইত্যাদি বিভিন্ন রকম পরীক্ষা হয়। এটা হচ্ছে ফার্স্ট পিএসসি লেভেলের, স্টেট লেভেলের যে এক্সাম গুলো। দেন আমাদের আসে এসএসসি। এসএসসি বলতে এটা স্টাফ সিলেকশন কমিশন, সেন্ট্রালের যে পরীক্ষাটা। এখান থেকে ধরো গ্র্যাজুয়েট যোগ্যতায় তুমি দিতে পারবে সিজিএল, হুইচ ইজ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, সিএইচএসএল যেটাকে বলা হয় 10+2, মানে এটা তোমার উচ্চ মাধ্যমিক পাস থাকলেই দিতে পারবে, এমটিএস যেটা অনলি মাধ্যমিক পাসেই দেওয়া যায়, এফসিআই, বা আরো সিপিও, স্টেনোগ্রাফার, প্রচুর এক্সাম হয়। এগুলোকে কন্ডাক্ট করে স্টাফ সিলেকশন কমিশন। অ্যান্ড দেন ব্যাংকিং টাইপ এক্সাম হয়। আমি ইউপিএসসির কথা ইচ্ছাকৃতই এখানে বললাম না। ইউপিএসসিটা একটা আলাদা এক্সাম হয়, যেটা সেন্ট্রাল লেভেলের, যেটা ইন্ডিয়ার হাইয়েস্ট পোস্ট। তো ব্যাংকিং এক্সাম কি কি হয় না, আইবিপিএস। আইবিপিএস মানে যেটা কমন পরীক্ষা, পিও, ক্লার্ক সমস্ত কিছুই থাকে এখানে, এসও। দেন এলআইসি বেশ কিছু পরীক্ষা হয়, বা ইন্স্যুরেন্স রিলেটেড কিছু কিছু এক্সাম হয়।
আমি আজকে কেন তোমাদের এই কথাগুলো বলছি, দেখো ডব্লিউবিসিএস সবারই ড্রিম, তোমরাও অর্ণব স্যারের ডব্লিউবিসিএস এ থেকে অ্যাডমিশন নিই, এবং এটুকু আমি বলতে পারি যে অর্ণব স্যার ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাকাল্টি ইন কলকাতা। তুমি জিএস এর I জন্য truly agree with that. হ্যাঁ সরি Sir, সরি কেউ কিছু বলছো, কেউ কিছু বলছো? ওকে, তো আমি যেখানে ছিলাম ব্যাপারটা হচ্ছে, দেখো পিএসসির ডব্লিউবিসিএস তো তুমি দেবেই, কিন্তু তার সাথে সাথে, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে এবং রিপ্লাই করো তো? স্যার একটু অসুবিধা হ্যাঁ হচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আচ্ছা, যদি একান্ত দেখো কারো একবার প্রবলেম হচ্ছে, সে একবার লেফট হয়ে আবার রিজয়েন করবে, দেখবে তখন ক্লিয়ার হয়ে যাবে। তো সেটাই বলছিলাম যে ধরো এইগুলোকে তুমি আলাদা পরীক্ষা প্রিপারেশন তো একই, এছাড়াও হয় স্কুল সার্ভিস কমিশন, যেটার জন্য সাবজেক্ট স্পেশালাইজেশন লাগে, এন্ড টেট এক্সাম দিতে হয়, প্রাইমারি এক্সাম হয়, বিভিন্ন এক্সাম হয়। তো হচ্ছে ধরো চাকরি পরীক্ষা মেন স্ট্যান্ডার্ড চারটে: ইংলিশ, ম্যাথ, ইংলিশ, জিআই আর স্যার আপনার কথাটা না মানে GI ভালোই স্যার আটকাচ্ছে এবার স্যার, শোনা যাচ্ছে না, হ্যাঁ ব্রেক স্যার, করছে আপনার স্যার। কথাটা কেটে কেটে যাচ্ছে। খুব কেটে যাচ্ছে। just a minute. দেখো এবার ক্লিয়ার ভয়েস? হ্যাঁ স্যার, এবার ঠিক হ্যাঁ আছে। স্যার। তো যেখানে ছিলাম আমি বলছিলাম যে তোমরা তো এক্সাম গুলো মানে ডব্লিউবিসিএস টা তো দেবেই, তার সাথে সাথে অন্যান্য এক্সামেরও, মানে ডব্লিউবিসিএস হচ্ছে দেখো সবার বাবা। তো তুমি যদি প্রিপারেশনটা ডব্লিউবিসিএস ওরিয়েন্টেডই নাও, তাহলে তুমি যে কোনো এক্সাম পারো, তোমার কোনো প্রবলেম হবে না। এবং কথা বর্তমান শোনা দিনে যাচ্ছে? সরকারি চাকরির যে অবস্থা, কথা আটকাচ্ছে। একটু বাফারিং হচ্ছে সাউন্ডে। জাস্ট মিনিট, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা, এবার দেখো তো, এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক এবার আছে। শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, পরিষ্কার? এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সাময়িক স্যার। বলছিল। ওকে, বেশ। তো দেখো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে হ্যালো সরকারি চাকরির স্ট্যান্ড পয়েন্ট। হ্যালো হ্যাঁ বলো। শান্ত স্যার, আমি অর্ণব স্যার বলছি। হ্যাঁ শুনে একটা ইন্টারাপ্ট বলো। করলাম, ভেরি সরি। সেটা হচ্ছে আপনি আপনার ওই ভিডিওটাকে না আপনি ইয়ে করে দিন, অফ করে দিন, তাহলে হয়তো নেটওয়ার্কটা বেঁচে যাবে। অফ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Off ওটার করে জন্যই দিচ্ছি। হয়তো ইয়ে হচ্ছে, তাহলে হয়তো ইজি হয়ে যাবে। ওকে, আমি লিভ করছি। ওকে, তো যেটা যেটা বলছিলাম আপনাদের, ধরুন সরকারি চাকরির স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে এই চারটে: ম্যাথ, ইংলিশ, জিআই আর জিকে। তো এর মধ্যে জিকের পার্টটা আপনাদের অর্ণব স্যার বলে দিয়েছেন অলরেডি, আবার বলবেনও। এর মধ্যে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ইংলিশ। তো ইংলিশ জিনিসটা সম্পর্কে মোরাললেস দেখুন, এখানে ইংলিশটা এমনই একটা জায়গা, এখানে আপনার গ্রাজুয়েশন করা থাক, মাস্টার ডিগ্রি করা থাক, সেটা কোনো ফ্যাক্টর নয়। বা অন্য কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং পয়েন্ট থেকে এসেছেন, বা কেউ জিওগ্রাফি, হিস্ট্রি অনার্স পড়েছেন, দ্যাট ডাজ নট ম্যাটার।
কেননা যারা এখানে আছেন, যারা গ্রাজুয়েশন করেছেন বা ইংলিশে এমএ করেছেন, তারা সবাই জানেন যে আমরা কিন্তু অনার্স বা মাস্টার্সে কি পড়তাম, অনলি জাস্ট নভেল, পোয়েট্রি, ড্রামা, এইসবই তো পড়েছি আমরা, তাই না? কিন্তু এখানে যেটা পড়তে হ্যাঁ হবে স্যার। সেটা আপ টু ক্লাস 12 অব্দি আমরা যেটা পড়েছিলাম সেগুলোই, কেননা ক্লাস 12 এর পরে আর কোনো গ্রামার নেই। তো সেটাই আমাদের এখানে আবার রিক্যাপ করে পড়তে হবে। দেখো, আর মেনলি যেটা ইংলিশের যেটা দরকার সেটা হচ্ছে আগে বুঝতে হবে আমাদের সিলেবাসটাকে বুঝতে হবে। সিলেবাসটা কি কি না 3টে পার্টে ভাগ করা হয়। ফার্স্ট পার্ট হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার পার্টের মধ্যে কি কি আছে, সেই ছোটবেলা থেকে আমরা যা যা পড়ে এসেছি, মানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর্টিকেল, ক্লজ, ফ্রেজ, ভয়েস, ন্যারেশন, সেই আবার পুরনো বিরক্তিকর জায়গায় ফিরে এসছে। কিন্তু এখানে কি একটু মডিফাইড ওয়েতে ফিরেছি। এখানে তোমাকে কোশ্চেন কেমন দেবে না, তোমাকে যারা একদম জানেন না, আমি তাদের একদম বেসিক থেকেই আমি শুরু করছি, ধরে নিচ্ছি আপনারা কেউই জানেন না। তো এখানে আপনাকে অ্যাট এ টাইম পুরো গ্রামারটা কিন্তু মাথায় রাখতে হবে, অ্যাট এ টাইম পুরো গ্রামারটা। যেমন ধরুন এখানে আপনি কেমন দেবে না, ফার্স্ট অফ অল এরর কারেকশন ফরম্যাটে দেবে। এরর কারেকশন, এই এরর কারেকশন জিনিসটা কি, আপনাকে একটা সেন্টেন্স দেওয়া হবে, সেই সেন্টেন্সের মধ্যে কোথাও না কোথাও গ্রামাটিক্যালি মিস্টেক থাকবে এবং আপনাকে সেই গ্রামাটিক্যালি মিস্টেক কোথায় আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। ফর এক্সাম্পল, হয়তো আমি বললাম, ধরো আমি বললাম এটা একটা সেন্টেন্স, ইট ইজ আই স্ল্যাশ who is, it is I who is responsible, it is I who is responsible for this blunder, for this blunder. ব্লান্ডার মানে কি, ব্লান্ডার মানে হচ্ছে গ্রেট মিস্টেক, বিশাল বড় একটা ভুল। তো এই সেন্টেন্সটা কোথায় ভুল আছে? হবে কি না, মি তো হবে না স্যার। স্যার এম হবে। কেন স্যার? স্যার আয়ের পরে তো এমই হয়, হুর পরে ওইখানে যে ইসটা হয়েছে ওখানে এম হয়। ভেরি গুড, ভেরি গুড স্যার। ধরো এই অবধি তোমাকে দেবে পার্ট এ, পার্ট বি, পার্ট সি এন্ড পার্ট ডি। এবার তোমার কাজ কি, তোমাকে ওএমআর শিটে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এরকম 4টে করে গোল দেওয়া থাকবে। সো যেটা কারেক্ট হবে তোমাকে সেই আনসারটা জাস্ট গোল করে দিতে হবে, যদি ওএমআর শিটে এক্সাম হয়। আর যদি সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হয় তাহলে তো জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। এবার দেখো, যে বলছিলে এখানে মি হবে, যে এখানে বলছিলে মি হবে, তাকে আমি বলছি এখানে এই সেন্টেন্সটার বাংলা কি। আমি যদি এরর কারেকশন করি সবসময় বাংলাটা বুঝে নিলে সবচেয়ে সুবিধা হয়। বলছে এটা হলাম আমি, এটা হলাম আমি, যে হলো দায়ী, তাহলে দায়ীটা কে? এটা হলাম আমি, আমি দায়ী স্যার, দায়ী এই ভুলটার জন্য। এবার একটা কথা ভালো করে বোঝো, আই মানে তো আমি, কিন্তু ধরো মি মানে কি, আমি কি কোনোদিন এভাবে লিখি? আমি কি এভাবে লিখি মি ডু দিস ওয়ার্ক, মি ডু দিস ওয়ার্ক? নো স্যার, লিখি না। আমরা কিন্তু সবসময় কি লিখি, আই ডু দিস ওয়ার্ক, তাই না? সো আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। এটাকে আমি যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কিন্তু লিখতেই পারি দিস ওয়ার্ক ইজ ডান বাই মি, মানে কি কাজটা করা হয় আমার দ্বারা, কাজটা করা হয় আমার দ্বারা, তাই না? তো এখানে আমি কি বললাম, এটা হলো আমার না এটা হলাম আমি? বলবো আমি। তাহলে আইটা এখানে ঠিকই আছে, কিন্তু দেখো মাঝখানের এই হু যে রিলেটিভ প্রোনাউনটা, এটা তোমাকে ইচ্ছাকৃত কনফিউজ করার জন্য দিয়েছে। দায়ীটা কে? আমি নিজেই, তাই না? তাহলে যেহেতু সাবজেক্ট আই আছে, তারপরে কি কোনোদিন বি ভার্ব ইজ ব্যবহার হয়? নেভার। তুমি কি কোনোদিন, ধরো আমি তোমাকে ট্রান্সলেশন করতে দিলাম, আমি বললাম যে আমি এখন স্কুলে যাচ্ছি, আমি কোনোদিন বলি আই ইজ গোয়িং টু স্কুল?
না, আমরা কি বলি? আই না অ্যাম। না তাহলে আমি কি বোঝাতে পারলাম এটা ভুল কোথায় আছে? তাহলে Yes, এখানে sir. হ্যাঁ ইজ নয়, এখানে হয়ে যাবে অ্যাম। যেমন ধরো আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি বললাম হয়তো দ্য বয় হু ডাজ নট ডু। আমার লেখা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। দ্য বয় হু ডাজ নট ডু হিজ ওয়ার্ক carefully, the boy who does not do his work carefully, কমা দিয়ে বললাম repent in future, স্ল্যাশ দিয়ে বললাম নো এরর। কোথায় ভুল আছে সেন্টেন্সটা? রিপেন্টের জায়গায় রিপেন্টস হবে, এস হবে। ভেরি গুড স্যার, ভেরি গুড। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একদম। ভালো করে যারা দেখো, যারা বুঝতে পারোনি তারা দেখো, বলছে দ্য বয় হু ডাজ নট ডু হিজ ওয়ার্ক কেয়ারফুলি। তাহলে এখানে ডাজটা কি? ডাজটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, আর ডুটা হচ্ছে মেন ভার্ব। ডাজ নট ডু, এখানে ডুটা হচ্ছে মেন ভার্ব, বোঝা গেছে? আর ডাজটা হচ্ছে হেল্পিং ভার্ব। বোঝাতে পারলাম? তো এখানে দেখো পুরো সেন্টেন্সটা কি বলছে না, দ্য বয় সম্পর্কে দেখো একটা স্টেটমেন্ট বা ডেসক্রিপশন দিয়েছে। অর্থাৎ সেই ছেলেটা যে তার কাজকে মনোযোগ দিয়ে করে না, সে ভবিষ্যতে পস্তায়। তাহলে এখানে দ্য বয়টা কি? দ্য বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা কি জানি এটা কিসে রয়েছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই না? এবার সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকা মানে কি? যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, ভার্বের সাথে কি হয়? এস বাই এস যোগ হয়। যেমন ধরো আমি বললাম আমি প্রতিদিন স্কুলে যাই, আমি কি বলবো? আই গো টু স্কুল এভরিডে। কিন্তু ধরো আমি বললাম সে প্রতিদিন স্কুলে যায়, তখন কিন্তু হি গো হবে না, হি গোস টু স্কুল এভরিডে হয়ে যাবে। মনে পড়ছে সবার? একদম বেসিক জায়গা, কিন্তু সবার মনে পড়েছে? বলো, কারোর কোথাও বুঝতে প্রবলেম? তাহলে এখানে সেই কারণে যেহেতু এটা সাবজেক্ট ওরিয়েন্টেড ভার্ব হবে, এখানে রিপেন্টস হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছো? আমার ক্লাসে আমি সবাইকে একটা কথা বলে দিই, দেখো তোমরা এখানে ডিফারেন্ট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে সবাই এসেছো, কিন্তু এরকম ব্যাপার নয় যে সবাই সব সাবজেক্টে সমান দক্ষ হবে। হয়তো কেউ ইংরেজিতে ভালো, সে ম্যাথসে উইক, আবার কেউ ম্যাথসে ভালো, সে জিকেতে উইক। তো ওভারঅল একটা ক্লাসে তুমি যতক্ষণ না বুঝতে পারছো ততক্ষণ অব্দি আমাকে জিজ্ঞেস করো, কোনো অসুবিধা নেই। তুমি যতক্ষণ না বুঝবে আমি তোমাকে ততক্ষণই বোঝাবো। কিন্তু বাকিরা, আমি তো বুঝতে পারলাম না বাকিরা কে কি ভাববে, এসব ভেবো না। বিকজ তোমার প্রবলেমটা তোমাকে নিজেকেই সলভ করতে হবে, কেউ তোমার হয়ে করে দেবে না। আর তুমি একটা পড়া বুঝতে পারলে না, তুমি দুবার জিজ্ঞেস করলে, বাকি কে কি ভাবলো তাতে তোমার কিচ্ছু যায় আসে না। প্রথম থেকে এইভাবে তৈরি করো নিজেকে। আমার ক্লাসে আমি সবাইকে বলছি, যেখানে যা প্রবলেম হবে কোনো হেজিটেট করবে না, পরিষ্কার বলবে বুঝতে পারি, আমি তোমাকে একবারের জায়গায় 10 বার বোঝাবো। ওকে ওকে স্যার। বেশ, চলো নেক্সট আমরা আসবো। তাহলে দেখো এরর কারেকশন বললাম। নেক্সট ওয়ান মনে রাখবো, একই কোশ্চেন আরেকটু ঘুরিয়ে দেয়, সেটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। দেখো আলটিমেটলি এরর কারেকশন যা, সেন্টেন্স ইমপ্রুভমেন্টও তাই। আমি আবার রিপিট করছি, এরর কারেকশন যা, সেন্টেন্স ইমপ্রুভমেন্টও তাই, শুধু স্ট্রাকচারটা বদলে দেওয়া থাকে। যেমন ধরো এই কোশ্চেনটা, এটা এরর কারেকশন হিসাবে দেওয়া ছিল, তাই তো? ধরো আমি এটাকে কি করলাম না, এর মাঝখানে স্ল্যাশ গুলোকে মুছে দিচ্ছি, এর মাঝখানে স্ল্যাশ যা আছে সব মুছে দিলাম, স্ল্যাশ মুছে দিয়ে এবারে নো এরর সব মুছে দিচ্ছি। তাহলে এটা কি? এটা একটা সেন্টেন্স হয়ে গেল, তাই তো? ধরো এবার কি করলো না, এই অংশটাকে আন্ডারলাইন করলো,
দিয়ে বললো গ্রামাটিক্যালি ইমপ্রুভ দ্য আন্ডারলাইন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স। ধরো বললো গ্রামাটিক্যালি ইমপ্রুভ দ্য আন্ডারলাইন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স, মানে যে অংশটা আন্ডারলাইন করা আছে সেটাকে গ্রামাটিক্যালি ইমপ্রুভ করো। ধরো তোমাকে অপশনে দিল, অপশনে হয়তো দিল, অপশন এ দিল হ্যাভ, সেকেন্ড অপশন দিল হ্যাভ বিন, থার্ড অপশন দিল এম, আর ফোর্থ অপশন দিল নো ইমপ্রুভমেন্ট, মানে যেটা আছে সেটা ঠিকই আছে, সেটাকে চেঞ্জ করার আর কোনো দরকার নেই, সেটা গ্রামাটিক্যালি কারেক্ট। ইউ নিড নট টু ইমপ্রুভ দ্য আন্ডারলাইন্ড পার্ট। তাহলে আনসার কোনটা হবে? আনসার কোনটা হবে? কোন থ্রি অপশন? নো ইমপ্রুভমেন্ট। আর এক্ষুনি তো বললাম ম্যাডাম, আই এর জন্য কে 3 হবে? 3 আই এর জন্য তো এমই হবে, তাই না? সেন্টেন্সটা তো বদলে যায়নি, সেন্টেন্সটা তো একই আছে ম্যাডাম। তাহলে তো এখানে ইজ হবে না, যেহেতু আই আছে, আই এর জন্য বি ভার্ব হিসাবে কে বসবে? এম বসবে, তাই না? তো তাহলে তোমরা আমাকে বলো সেন্টেন্স মানে এরর কারেকশন আর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কি আলাদা? দুটো নো তো স্যার, একই জিনিসটা তো একই, একই শুধু স্যার। সিমিলারলি স্যার, সিমিলারলি। তাই না? যেমন ধরো আরেকটা কোশ্চেন আমাদের দেয় গ্রামার পার্টে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ব্যাপারটাও তো একই, যে পরীক্ষায় যে ফরম্যাটে দেয়। ধরো এটাকে যদি আমি মুছে দিই, ধরো এখানে আমি এটাকে মুছে দিলাম, তাহলেই তো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেল। আর নো ইমপ্রুভমেন্ট মুছে আমি এখানে ইজ বসিয়ে দিলাম, তাহলেই তো কোশ্চেনটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেল। বাট তাও আনসার কে হবে? তাও তো এমই আনসার হবে, যেহেতু সেই একই আই আছে। আমি কি সবাইকে বোঝাতে পারলাম? আসল ইয়েস স্যার। কথা যেটা বলতে চাইছি, এরর কারেকশন যা, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট তাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তাই। ডব্লিউবিসিএস এ তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্ট্রাকচারে দেবে, সিজিএল এ এরর কারেকশন হিসাবে দেবে, আবার ডব্লিউবিসিএস সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হিসাবে দেবে। আলটিমেট জিনিসটা একই। এবার এটার জন্য আমাদের টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ পুরো গ্রামারটা ভালো করে পড়তে হবে, এটাই হচ্ছে আসল ব্যাপার। সবার কাছে ক্লিয়ার? আর কি কি থাকে না, গ্রামার পার্টে আমাদের আরো কিছু আলাদা করতে হয়, যেমন ধরো ভয়েস চেঞ্জ, এটাকে শিখতে হয়, ন্যারেশন এটাও করতে দেয়, যেটা আমরা ছোটবেলা থেকে করে আসছি, এবং কিছু কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সও থাকে। ট্রান্সফরমেশন মানে কি, যে কোনো কিছু হতে পারে, যেমন ধরো সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, বা পজিটিভ ডিগ্রি টু সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ টু কম্পারেটিভ, বা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু ইন্টারোগেটিভ, এগুলো আমাদের শিখতে হবে। তাহলে এই পার্টটা সম্পর্কে সবার একটা আইডিয়া হলো। হ্যাঁ স্যার। নেক্সট আমরা যেটা আসবো, দ্যাট ইজ বড্ড ঝামেলার পার্ট, সেটা হচ্ছে ভোকাবুলারি। এইটা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর পার্ট। আচ্ছা, আপনার তো মোটামুটি অনেকেই ইংলিশ অনার্স রয়েছেন, নিশ্চয়ই ভোকাবুলারি সবার ভালোই হবে। তো বলুন কার ভোকাবুলারি ভালো এখানে? কার ভোকাবুলারি ভালো? যাব বাবা, স্যার একদমই নেই স্যার। কি সর্বনাশ স্যার! কেউ তো বলুন ভালো, কেউ রিস্ক নিতে চাইছে না, কেউ রিস্ক নেবে না, সবাই সেম গেম খেলছে। স্যার ওভার কনফিডেন্সের বসে পড়ে ভুল করে ফেললে সমস্যা। সেটাও ঠিক স্যার, কিন্তু চাকরি পেতে গেলে একটু রিস্ক নিতেই হবে, একটু রিস্ক নিতেই হবে, ঠিক আছে? লাইফটাই তো রিস্ক। স্যার সত্যি কথা বলতে স্যার, ইংলিশে গ্রামাটিক্যাল অল্প নলেজ ছাড়া স্যার কিচ্ছুই নেই স্যার, ইংলিশটা একদমই জিরো। আচ্ছা, আমি যতটা পারবো কিভাবে পড়লে ইমপ্রুভ হয় সেটা আমি তোমাদেরকে শেখাবো। দেখো, ভোকাবুলারির মধ্যে যেটা ফার্স্ট জিনিস থাকে সেটা হচ্ছে সিনোনিম আর অ্যান্টোনিম, যেটা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর একটা পার্ট। সিনোনিম অ্যান্টোনিম এটা হচ্ছে একটা ডিকশনারিতে যত মোটা, মডার্ন ডিকশনারি দেখেছো প্রায় কয়েক কেজি ওজন হবে,
তো তোমাকে যে কোনো জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, কিন্তু একটা ডিকশনারি কি মাথায় রাখা কারোর পক্ষে সম্ভব? কেউ মনে রাখতে পারবে না। তাহলে উপায় কি? দুটো উপায় আছে। একটা হচ্ছে, দেখো এমন কিছু কিছু ওয়ার্ড আছে না যেগুলোকে বারবার বিভিন্ন পরীক্ষায় রিভলভ করানো হয়। মানে তুমি যদি এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, তাহলে দেখবে এই পরীক্ষায় যে ওয়ার্ডটা দিয়েছে, ধরো নর্মাল মানে কোনো একটা সিজিএল এ দিয়েছে একটা ওয়ার্ড, আবার দেখা যাবে 2 বছর পরে ডব্লিউবিসিএস এ সেই ওয়ার্ডটা, আবার দেখা যাবে কিছু বছর পরে ব্যাংকিং এক্সামে সেই ওয়ার্ডটা। তো কিছু কিছু এরকম ওয়ার্ড আছে যেগুলোকে সার্কেল করে, মানে সেগুলো খুব কমন ওয়ার্ড। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমি যদি বলি এই যে কথাটা, ধরো আমি এরকম একটা কলাম করলাম, ওয়ার্ড তার সিনোনিম, ওয়ার্ড তার সিনোনিম আর অ্যান্টোনিম। মানে তাহলে আমাদের একসাথে হয়ে যাবে জিনিসটা, ওয়ার্ডটাও জানলাম, তার সিনোনিম জানলাম, সিনোনিম মানে তার মিনিং কি, আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ। তো ধরো আমি একটা ওয়ার্ড লিখলাম ডিসমাল, ওয়ার্ডটা বহুবার দিয়েছে বিভিন্ন পরীক্ষায়, আগামী দিনেও দেবে। ডিসমাল মানে কি? এনিওয়ান? এনিওয়ান? ডিসমাল মানে কি? বেশ জানো, হয়তো এখন ভুলে গেছো। ডিসমাল মানে হচ্ছে বিষণ্ণ। ডিসমাল মানে হচ্ছে বিষণ্ণ। আমরা বলি না খুব বিষণ্ণ মুডে আছে সে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। এবার দেখো আমি তো স্যাড, আনহ্যাপি এসব বলতেই পারি, কিন্তু এসব কি আর পরীক্ষায় দেবে? এত সহজ এই লেভেলে এসে পরীক্ষায় দেবে না। তো কেউ বলো দু একটা সিনোনিম কি হতে পারে? এনিওয়ান ট্রাই করো। তো অ্যাংশাস হবে কি? না, অ্যাংশাস মানে তো উদ্বিগ্ন স্যার, অ্যাংশাস মানে উদ্বিগ্ন। ডিসমাল মানে বিষণ্ণ। দেখো এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি গ্লুমি। গ্লুমি মানেও খুব বিষণ্ণ হয়ে থাকা, ঠিক আছে? বলতে পারি সোমবার, সোমবার মানেও খুব বিষণ্ণ হয়ে থাকা। বলতে পারি মরোস, মরোস মানেও তাই, খুব বিষণ্ণ হয়ে থাকা। বলতে পারি আপসেট, এই ওয়ার্ডটা সবাই জানতে, কিন্তু আপসেট আমরা বলি না সে খুব আপসেট হয়ে আছে, মানে বিষণ্ণ মুডে বসে আছে। বলতে পারি মনফুল, মনফুল, মনফুল মানেও তাই বিষণ্ণ। বলতে পারি ডোলফুল, ডোলফুল, ডোলফুল মানেও সেম। বলতে পারি মেলানকোলি, মেলানকোলি, মেলানকোলি মানেও তাই বিষণ্ণ। বলতে পারি সালেন, সালেন। বলতে পারি সার্লি, সার্লি। বলতে পারি সালকি, সালকি। বলতে পারি ক্র্যানকি। বলতে পারি চিয়ারলেস। আর মনে আসছে না, লেখার জায়গাও নেই, এ কটাই মনে এলো, এখন বলে দিলাম। ওকে, সবগুলোই এর সিনোনিম হয়। আচ্ছা তাহলে এর অ্যান্টোনিম কি কি হবে? বিষণ্ণর উল্টো কি? আনন্দিত। স্যার চেয়ারফুল। চিয়ারফুল হবে ম্যাডাম, ভেরি গুড, চিয়ারফুল। আর বলুন আর কি কি হতে পারে? জয়ফুল। ডিলাইট, জয়ফুল, ভেরি গুড। ডিলাইট, জয়ফুল। ডিলাইটেড হবে তাহলে। ডিলাইট মানে তো আনন্দ, আর ডিলাইটেড মানে আনন্দিত, তাই না? ডিলাইটেড, ইয়েস স্যার। জয়ফুল, জয়াস, চিয়ারফুল, জয়ফুল, জয়াস, চিয়ারফুল, ডিলাইটেড। গ্ল্যাড ফ্ল্যাড আমি আর লিখছি না, ওসব পরীক্ষায় দেবে না। গ্ল্যাড বা হ্যাপি এত সহজ পরীক্ষায় দেবে না। ডিলাইটেড বলতে পারি, তাই না? বা ইলেটেড বলতে পারি, ইলেটেড মানেও আনন্দিত। বলতে পারি মার্থফুল, মার্থফুল। বলতে পারি গ্লিফুল, গ্লিফুল। আর কি কি বলতে পারি? বলতে পারি ব্লিথ, BLITH, ব্লিথ। বলতে পারি বুয়ন্ট, বুয়ন্ট।
বলতে পারি গে, বলতে পারি জোভিয়াল, বলতে পারি জোকান্ট, সবগুলো মানেই আনন্দিত। আরো বেশ কিছু হয়, আর মনে নেই এখন। যাই হোক, দেখো এবার আমার কথাটা একটু ভালো করে শোনো। সেটা হচ্ছে, তোমাকে কোনো পরীক্ষায় ডিসমাল কথাটাও দিতে পারে, কোনো পরীক্ষায় সম্বার দিতে পারে, কোনো পরীক্ষায় ডোলফুল দিতে পারে, কোনো পরীক্ষায় সালকি দিতে পারে, আবার কোনো পরীক্ষায় মার্থফুলও দিতে পারে, আবার কোথাও বুয়ন্টও দিতে পারে, কোথাও ইলেটেডও দিতে পারে। সো তোমাকে ওয়ার্ড গুলো মনে রাখতে হবে। আচ্ছা একটা কথা বলি, তোমার জায়গায় বসে থাকলে, আমি যদি তোমার জায়গায় ক্লাস করতাম, আমার কিন্তু মাথায় একটা চিন্তা আসতো। তোমাদের কি কারোর মাথায় এসছে যে ধরো এটা তো মাত্র একটা ওয়ার্ড দিলাম, এরকম আমি তোমাকে অন্তত 300-400 ওয়ার্ড দেবো, স্যার ওটাই ভাবছি স্যার। তো এই ওয়ার্ড, এত ওয়ার্ড মুখস্থ রাখবো কি করে? আমি যদি তোমার জায়গায় বসে থাকতাম, আমার এটাই মাথায় আসতো। কারণ কি মাথায় এসছে? একদম স্যার আসছে স্যার। হ্যাঁ স্যার। আমার কথাটা একটু মন দিয়ে শোনো। এই ওয়ার্ড গুলো তোমাকে মুখস্থ করার জন্য আমি দেব না। একটা কথা বলো, তোমরা তো কেউ কেউ পরীক্ষা দিয়েছো, তোমাকে কোনো পরীক্ষায় কি এরকম দেয় যে ডিসমাল ওয়ার্ডটা 4টে অ্যান্টোনিম লেখো, 6টা সিনোনিম লেখো? এরকম কোথাও দেয়? নো স্যার। তোমাকে জাস্ট অপশানে ওয়ার্ডটাকে দেখে চিনতে হবে, তাই না? তো সেটার জন্য নিয়ম কি, একটা আলাদা খাতা করবে, ঠিক আছে? আমি যা যা রেগুলার ওয়ার্ড দেব, প্লাস কিছু কিছু পিডিএফও দেব, সব ওয়ার্ড তো লেখানো সম্ভব নয়। যেটা আমি দেব সেগুলো নিজের হ্যান্ডরাইটিং এ, নিজের হাতের লেখায় একটা আলাদা খাতা করবে, করে সেখানে লিখতে থাকবে। এবং রেগুলার এটা 5 থেকে 10 মিনিট আমি সময় চাইছি, বেশি নয়। এই যে ওয়ার্ড গুলো দেবো, এই ওয়ার্ড গুলোকে রেগুলার ঘুমানোর আগে, জাস্ট ঘুমানোর আগে ফোনের ইন্টারনেটটা বন্ধ করবে, ইন্টারনেটটা বন্ধ করে ঘুমানোর আগে জাস্ট একটু চোখ বোলাতে থাকবে, চোখ বোলাবে। যেমন খবরের কাগজ উঠে পড়ো সকালে, সেরকম ভাবে চোখ বোলাবে। এটাই কি হবে না, বারবার বারবার তুমি যেই চোখ বোলাবে না, চোখ বোলাতে বোলাতে এই ওয়ার্ড গুলো কি হবে না, তোমার চোখের সাথে আই সেটিং হয়ে যাবে। তোমার সাবকনসিয়াস মাইন্ডে অটোমেটিক্যালি এই ওয়ার্ড গুলো স্টোর হতে থাকবে, তুমি নিজেই বুঝতে পারবে। দেখবে জাস্ট কয়েকটা ওয়ার্ড আমি দেওয়ার পরে তুমি এরকম 4-5 দিন পড়বে, রাতে ঘুমানোর আগে 10টা মিনিট, বেশি নয়। দেখবে তারপর কাউকে একটা বলবে যে পড়া ধরো তো এখান থেকে আমার, সে বাড়ির কেউ, বন্ধু বান্ধব, যাকে খুশি বলবে এখান থেকে আমার একটা পড়া ধরো তো। দেখবে তুমি পারবে। কেন না, ওগুলো তোমার সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে যাচ্ছে। এক্সামে এই ওয়ার্ড গুলো দেখলেই তুমি চিনতে পারবে, আরে এ তো আমার চেনা ওয়ার্ড। বোঝাতে পারলাম সবাইকে? দিস ইজ দ্য অনলি ওয়ে টু ইনক্রিজ অ্যান্ড এক্সপ্যান্ড ইউর ভোকাবুলারি। কেননা দেখো, আমরা এখানে ইংলিশে পিএইচডি করতে আসিনি। Our sole target is to get a government job as early as possible. যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটা চাকরি পেতে হবে, তারপরে তো আমার আরো বেটার চাকরির সুযোগ রয়েছে। সুতরাং স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করতে হবে। বোঝাতে পারলাম সবাইকে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এটা ছাড়াও দেখো আরেকটা উপায় আছে, যেটাকে বলা হয় রুট ওয়ার্ড। পরের দিন আমি এটাকে শেখাবো, আজকে বলছি না। এটাকে বলা হয় রুট ওয়ার্ড। একটু মনে করিয়ে দেবে পরের দিন যে রুট ওয়ার্ডটা শেখাবেন বলেছিলেন। ওকে, তো এটাও আমি বলবো যে কেমন ভাবে ভোকাবুলারি বাড়াতে হয়। নেক্সট ধরো, ভোকাবুলারির মধ্যে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, যেটা হচ্ছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস কি, যেগুলো আমরা ছোটবেলায় পড়েছি, বাংলাতে পড়েছি আমরা, বাগধারা, প্রবাদ, প্রবচন। মনে পড়ে? যেমন ধরো, বিনা মেঘে বজ্রপাত,
বিনা মেঘে বজ্রপাত মানে কি? বিনা মেঘে বজ্রপাত মানে হচ্ছে আকস্মিক ভাবে হঠাৎ করে কারোর জীবনে কোনো বিপর্যয় নেমে আসা। ধরো বললাম তার বাবার মৃত্যু সংবাদ তার জীবনে বিনা মেঘে বজ্রপাতে সামিল হলো, ইংরেজিতে সেটাকেই বলা হয় এ বোল্ট ফ্রম দ্য ব্লু। কথাটা হচ্ছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু, মনে রেখো এটা, এ বোল্ট ফ্রম দ্য ব্লু। এটার বাংলা হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। ধরো তোমাকে বললো the news of his father's sudden death, the news of his father's sudden death appears as a bolt from the blue in his life। মানে তার বাবার আচমকা মৃত্যু সংবাদ তার জীবনে বিনা মেঘে বজ্রপাতের সামিল হলো। এগুলো আমাদের সিম্পলি মুখস্থ করতে হবে। যেমন ধরো আমরা ছোটবেলায় পড়েছি না কুমিরের কান্না। কুমিরের কান্না মানে কি? ছল করে কাঁদা। ইংরেজিতে সেটাকেই বলা হয় ক্রোকোডাইল টিয়ার্স, মানে হিপোক্রিটিক্যাল টিয়ার্স। অরিজিনালি কাঁদছে না, বাট ভান করছে, শো করছে যে খুব দুঃখ পেয়েছে। সবাইকে বোঝাতে পেরেছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এগুলো আমি দিয়ে দেবো, এগুলো মুখস্থ করতে হবে। নেক্সট আরেকটা স্যার একটা বলো 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 না, কেউ কিছু বলছিলেন? স্যার বললাম ইডিএমস গুলা কি স্যার মানে মুখস্থই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই না স্যার? মুখস্থ করতে হবে স্যার, কিন্তু একটা ওয়েতে। এই ওয়েটা জাস্ট এটা মুছে দেবো, এই পেজটা এটা মুছে দিই। দেখো ব্যাপারটা হচ্ছে ইডিয়ামসটা আমরা কেমন ভাবে মুখস্থ করব। যেমন ধরো মারা যাওয়া ইডিয়ামস স্যার আমরা কি বলতে পারি? মারা যাওয়া পাস অ্যাওয়ে, গেট অ্যাওয়ে। গেট অ্যাওয়েটা ঠিক মারা যাওয়া এই সেন্সে ব্যবহার হয় না। ধরো আমরা পাস অ্যাওয়ে বলতে পারি, বা টু ব্রেথ ওয়ান্স লাস্ট এটাও বলতে পারি। মানে কি, যেটাকে আমরা একটু ভালো করে বলি শেষ নিঃশ্বাস ত্যাগ করা। কিংবা ধরো বললাম টু কিক দ্য বাকেট, এটার মানেও মারা যাওয়া, টু কিক দ্য বাকেট। কিংবা টু গিভ আপ দ্য ঘোস্ট, এটার মানেও মারা যাওয়া। তো এই চারটেকে আমরা কেন আলাদা করে পড়বো? এই চারটের মানেই তো মারা যাওয়া। আমি এইভাবে শেখাই, তাতে মুখস্থ করাটা অনেক ইজি হয়ে যায়। এই চারটের মানেই হচ্ছে টু ডাই, মারা যাওয়া। আবার আরেকটা ইডিয়মস হয় টু ডাই ইন হারনেস। এটার মানে কি স্যার? টু ডাই ইন হারনেস এটার মানে হচ্ছে কর্মরত অবস্থায় মারা যাওয়া। মানে ধরো কেউ চাকরি করতে করতে মারা গেল, দ্যাট ইজ কল্ড টু ডাই ইন হারনেস। বোঝাতে পারছি সবাইকে? তো এইরকম ভাবে আমরা যদি আলোচনার মাধ্যমে ইডিয়মসটা পড়ি, তাহলে দেখবে জিনিসটা অনেক ইজি হয়ে গেছে। আমাকে আলটিমেটলি মুখস্থ করতে হবে, কিন্তু এরকম দেখো আমরা যখন যেটাকে শুনি প্লাস দেখি, সেটা কিন্তু না আমাদের ব্রেনে অটোমেটিক্যালি স্টোর হয়, সাবকনসিয়াস মাইন্ডে অটোমেটিক্যালি স্টোর হতে থাকে। তো সেই জায়গাটাই আমি বলবো কেমন ভাবে করতে হয়। সবার বোঝা গেছে? নেক্সট পার্ট আমরা আসবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটাও আমরা ছোটবেলায় পড়েছি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ। এও মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই। যেমন ধরো আমরা বাংলায় বলি না, যার দু হাত সমান চলে তাকে বাংলায় কি বলি? যে হাত দক্ষতায় ব্যবহার করতে পারে, যার দু হাত সমান ভাবে চলে তাকে বাংলায় কি বলি? সব্যসাচী বলি। হ্যাঁ, সেটাই ইংলিশে বলি, অ্যাম্বিডেক্সট্রাস। মানে তোমাকে প্রশ্ন দেবে ওয়ান হু ক্যান ইউজ বোথ হিজ হ্যান্ড উইথ ইকুয়াল ইজ, যে সমান দক্ষতায় তার দুই হাত ব্যবহার করতে পারে, তাকে কি বলা হয়? না বলা হয় অ্যাম্বিডেক্সট্রাস। কিংবা ধরো বললাম যে প্রাণী জল এবং স্থল উভয় জায়গাতেই থাকে, তাকে বাংলায় কি বলি? উভচর। উভচর। ইংলিশে তাকেই বলি অ্যাম্ফিবিয়ান।
তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে আ ক্রিচার লিভস বোথ ইন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার, জল এবং স্থল উভয় জায়গাতেই থাকে, তাকে ইংলিশে কি বলা হয়? অ্যাম্ফিবিয়ান। বুঝে গেছে সবার? এইগুলো এইভাবে মুখস্থ করতে হবে। আরেকটা দেয় যেটা হচ্ছে স্পেলিং টেস্ট। স্পেলিং, এইটা নিয়ে একটু গন্ডগোলের ব্যাপার হয়, মাঝে মধ্যেই হয়। আচ্ছা দেখি এখানে কাকে প্রশ্ন করা যায়। শুভম ভাওয়াল, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্যার সামনে তো অনেক কদিন আগে তো দুর্গাপুজো গেল, ক্রিসমাস গেল, ভালো ভালো জায়গায় নিশ্চয়ই ঘুরেছেন, রেস্টুরেন্টে খেয়েছেন স্যার? হ্যাঁ স্যার। রেস্টুরেন্ট বানান বলুন স্যার আমাকে। REST RESTURENT। না স্যার, ভুল হয়ে গেল। RANT। কৃষ্ণা স্যার ট্রাই করব? RESTURANT। না ম্যাডাম, স্যার আর আমি কে বলবো? স্যার RESTAURANT। RANT, দ্যাটস রাইট। স্যার আমিও তো তাই বললাম। ও আপনি RAU বলেছেন, সরি ম্যাডাম, আপনার তো কথাটা কি, স্পেলিংটা মনে রাখবো, RESTAURANT, রেস্টুরেন্ট। আমরা বাঙালিরা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট করি, বাট কথাটা হচ্ছে রেস্টুরেন্ট। আচ্ছা এটার কারেক্ট আনসারটা কে বললেন? কারেক্ট আনসার কে বললেন? স্যার আমি বললাম। দেখতে পাচ্ছি না স্যার, নামটা বলুন। হ্যাঁ স্যার, প্রদীপ। প্রদীপ? হ্যাঁ স্যার। প্রদীপ স্যার বলুন সিগারেট বানান কি বলুন? CIG, দাঁড়ান স্যার বলেছি, CIGA। তারপর স্যার খান নাকি? না স্যার। বানান না বলতে পারলে কোনোদিন খাবেন না। নো স্যার। স্যার ট্রাই করব? বলুন। CIGGE RATTE। একটু ভুলে গেল। CIGARETTE। আপনি অল্প একটু ভুল স্যার বলেছেন। বুঝতে পারলাম না। CIGARE। CIGARETTE। Very good, very good. That's the correct spelling. CIGERETTE. That's the correct spelling. So এরকম নর্মাল কিছু ওয়ার্ড যেগুলো আমরা প্রায় সময় ব্যবহার করি, বাট সেগুলোর কারেক্ট স্পেলিং সম্পর্কে আমরা কিন্তু জানি না। এইগুলো কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেনে থাকবে। ওকে, আমি জাস্ট ফর এক্সাম্পল বোঝালাম এগুলোকে। এরকম এইগুলোই, এই যে রেস্টুরেন্ট কথাটা বহুবার WBCS এ দিয়েছে, CGL এ দিয়েছে, কিন্তু এগুলো খুব কমন ওয়ার্ড, দেখো আমরা প্রতিদিনের কথাতেই ব্যবহার করি। ওকে, তো বেশ মোটামুটি তাহলে একটা কনসেপ্ট দিতে পারলাম সবাইকে, বোঝা গেছে তো? এবার আরেকটা পার্ট আছে, আমাদের আরেকটা পার্ট পড়তে হয়, সেটা আমি পরের দিন বোঝাবো। সেটা হচ্ছে কম্প্রিহেনশন পার্ট। এই কম্প্রিহেনশন পার্টটার মধ্যে আমাদের কি কি পড়তে হয় না, যদি কোনো তুমি মানে SSC পরীক্ষা দাও স্টাফ সিলেকশন, তাহলে আমাকে প্যাসেজ করতে হবে, আনসিন প্যাসেজ, যেমন আমরা মাধ্যমিকে বা 11-12 করতাম আনসিন প্যাসেজ। এখানে কি প্যাসেজটা থেকে তোমাকে কিছু কোশ্চেন দেবে এবং তোমাকে কারেক্ট অপশনটাকে চুজ করতে হবে। অ্যান্ড দেন রিঅ্যারেঞ্জমেন্ট বা প্যারা জাম্বল বলে একটা জিনিস থাকে, যেটা নর্মালি স্টাফ সিলেকশনের পরীক্ষাতেই দেওয়া হয় বা ব্যাংকিং এক্সামে। মানে তোমাকে হয়তো 4টে কি 6টা সেন্টেন্স আছে, সেটাকে জাম্বল করে দিয়েছে,
you have to find out the correct answer. Okay, and the final one is close test, যেটা হচ্ছে সবচেয়ে ঝামেলাকর একটা জায়গা। ক্লোজ টেস্ট মানে এই ক্লোজ টেস্টটা আমাদের ডব্লিউবিসিএস এর জন্যও করতে হয়, কেননা ডব্লিউবিসিএস এও খুব ক্লোজ কোশ্চেন দেওয়া থাকে। ক্লোজ টেস্ট মানে ধরো তোমাকে একটা পুরো প্যাসেজ দিয়ে দিল, সেই প্যাসেজটার মধ্যে একটা প্যাসেজ চলছে, তার মধ্যে ধরো 5টা কি 10টা এরকম শূন্য স্থান দিল, প্যাসেজ চলছে আবার 5টা কি 10টা শূন্য স্থান দিল, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অপশন দিল। এবার তোমাকে পুরোটা পড়ে সেটার মিনিংটাকে বের করতে হবে। ধরো একটা ছোট উদাহরণ দিই, কতটা ক্লোজ দিতে পারে। আচ্ছা, এটাকে আমি পরের দিন বোঝাবো, আমাকে জাস্ট পরের দিন তোমরা বলবে যে রুট ওয়ার্ডটা বলা হয়নি, এই যে রুট ওয়ার্ডটা নিয়ে বলবো ভোকাবুলারির মধ্যে, আর ক্লোজ টেস্ট নিয়ে কিছু আলোচনা করব। তারপরে আমরা টপিক ওয়াইজ পরপর, মানে পরের দিন ফার্স্ট ক্লাস আমাদের শুরু হবে নাউন, দেন নাউন কমপ্লিট হওয়ার পরে পরপর আমরা প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, টেন্স ইত্যাদি পড়তে থাকবো। ঠিক আছে? তো আর স্যার বলছি যে ওই যে চার্ট গুলো, মানে ওই ওয়ান ওয়ার্ড ওইগুলোর চার্ট গুলো কিরকম ভাবে, মানে ডেইলি বেসিসে? হ্যাঁ, ডেলি বেসিসে তো দেবই, মানে কিছু কিছু আমি ক্লাসে আলোচনা করতে থাকবো। দেখো, যদি আমি শুধু দিয়ে দিই, তোমাদেরকে চার্ট দিয়ে দিই, তাহলে আলটিমেটলি লাভ হবে না। এগুলো এমনই একটা জিনিস, তুমি যত শুনবে, বারবার শুনতে শুনতে দেখবে জিনিসটা তোমার কাছে ইজি হয়ে যাচ্ছে। একই কথাকে আমি যদি ধরো, তোমরা এখানে যারা আছো প্রত্যেকেই যথেষ্ট আমাদের ব্রেন ম্যাচিওর, তো একই কথাকে যখন বারবার বারবার শুনবো না, হ্যাঁ হ্যাঁ একদম। ডে বাই ডে দিস ইজ দ্য অনলি প্রসেস। আমি তোমাকে বারবার একই কোশ্চেন দিয়ে বিভিন্ন ভাবে বারবার এটাকে শোনাবো, এবং এই শোনার মধ্যেই তোমার ব্রেনে চলে যাচ্ছে জিনিসটা। আর বারবার পড়া, দ্যাট ইজ কল্ড আই সেটিং। আই সেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রথমেই একটা কথা বললাম, যারা নিজেদেরকে বিশেষ মেধাবী মনে করে তারা কোনোদিন সরকারি চাকরি পায় না। সরকারি চাকরির মূল মন্ত্র একটাই, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এর কোনো বিকল্প নেই। একই জিনিসকে বারবার 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 প্র্যাকটিস করতে হবে, এবং নিজের স্ট্রং জোন খুঁজতে হবে যে আমি কোন জায়গাটা স্ট্রং, সেটাকে আরো স্ট্রঙ্গার করব। আর উইক পয়েন্ট খুঁজতে হবে, সেটাকে স্ট্রং বানাবো। নিজের প্রিভিয়াস মিস্টেক গুলোকে যাতে না হয় সেটাকে চেষ্টা করব, এবং ডে বাই ডে নিজের নলেজকে আরো বাড়িয়ে সেই জায়গায় পৌঁছে যাব। দেখো, বর্তমান দিনে সত্যি সরকারি চাকরির অবস্থা খুব খারাপ। আমি তো দেখছি এত ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বসে আছে। আরো এই যে লকডাউনটা হলো না, এটা যে কি বড় ক্ষতি করলো এই ফিল্ডে। কেন একটা জিনিস তোমরা সবাই চিন্তা করো, আফটার গ্রাজুয়েশন অনেকে বিভিন্ন স্ট্রিমে বেরিয়ে যেত। ধরো আইটি সেক্টরে প্রচুর লোকজন চলে যেত, বা ধরো অন্যান্য আরো যে ফিল্ড গুলো আছে, টেকনোলজিক্যাল ফিল্ড বলো বা আরো যে ফিল্ড গুলো আছে, সেখানে প্রচুর লোকজন কিন্তু বেরিয়ে যেত। এবার দেখো, এই লকডাউনে কিন্তু তারা কিন্তু কাজ হারিয়েছে, অনেকেই কাজ হারিয়েছে। সুতরাং তারাও কিন্তু গভর্নমেন্ট জবের সিকিউরিটি এবং মজাটাকে ভালো করে ফিল করেছে। So now you have to compete with them also. They have become your competitor. So তার মানে কি, কম্পিটিশন আরো বাড়বে, কোশ্চেন ডে বাই ডে টাফার হবে, আরো টাফ হবে কোশ্চেন, কাট অফ হয়ে যাবে, বাট তবুও কেউ চাকরি পাবে। তো যদি কেউ পায়, সেটা তুমি নয় কেন? অনেকে অনেক কিছু ডিমোটিভেটেড করবে, চাকরির পরীক্ষায় ঘুষ দিতে হয়, এসব বাজে কথা। হ্যাঁ, কিছু কিছু হয় হয়তো, আমি একদম অস্বীকার করছি না, কিন্তু যারা এইসব কথা বলে তারা জানবে নিজেদেরই যোগ্যতা নেই বলে এসব কথা বলে। ভালো করে পড়ো, প্রথম দিন থেকে স্ট্র্যাটেজিক্যালি পড়ো, এবং নিজের পড়াটাকে ঠিক করে নাও,
একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা করো, সেটাকে ঠিক করে নাও, ডে বাই ডে পরপর এগোতে থাকো, দেখো সাকসেস আসবেই। একটা বছর খাটো, চোখ কান বুঝিয়ে একটা বছর খাটো, সাকসেস আসবেই আসবে। এবং হ্যাঁ, খাটো নিজের কাছে নিজের সৎ হয়ে। অ্যাটলিস্ট মানুষ নিজের বিবেকের কাছে সবাই সৎ থাকতে হয়। মানে তুমি যদি 5 ঘন্টা মনে করো পড়ো, সারাদিনে বেশি না, বেশি পড়ার দরকার নেই। সারাদিন গাধাও প্রচুর খাটে, আবার সিংহও খাটে। সিংহ দিনের মধ্যে 18 ঘন্টা ঘুমায়, তবু সে রাজা। কেন? স্ট্র্যাটেজিক ওয়েতে পারে। বিশাল সিলেবাস, তার মধ্যে তোমাকে কম্প্যাক্ট ওয়েটা খুঁজে নিয়ে স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে। এটার জন্যই গাইডেন্সটা দরকার। ওকে, তো সবাই পড়ো ভালো করে। এবং আজকের আমার ক্লাসে কারোর কোনো বুঝতে প্রবলেম হয়েছে কোথাও? আজকে আমি যদিও ক্লাস শুরুই করিনি, জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। বুঝতে কোনো সমস্যা হয়েছে কারোর? না স্যার। আমি কিন্তু আবার রিপিট করছি, আমার ক্লাসে যদি কোনোদিন কোথাও বুঝতে সমস্যা হয়, কোনো হেজিটেট করবে না, যেখানে যা সমস্যা হবে আমাকে বলবে। তাতে আমি তোমাকে একবারের জায়গায় 10 বার বলবো। ওকে, তাহলে আজকের দিনটা দেরি করছি না, অনেকটাই রাত হয়ে গেছে। নেক্সট ডে থেকে আমরা ক্লাস শুরু করছি, এবং তোমরা আমাকে এই দুটো কথা পরের দিন মনে করাবে, যে রুট ওয়ার্ড আর ক্লোজ টেস্ট, এই দুটো নিয়ে একটু আলোচনা করে তারপর আমি সিলেবাস। স্যার হ্যাঁ বলুন স্যার ম্যাডাম। বলছি যে তখন আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বলে আমি কোশ্চেনটা করতে পারিনি। বলছি ওই যে একটা আপনি সেন্টেন্স দিয়েছিলেন না, দ্য বয় হু ডাজ নট ডু দিস ওয়ার্ক ডু হিজ হ্যাঁ, ওয়ার্ক কেয়ারফুলি রিপেন্ট ইন ফিউচার। স্যার বলছি ওখানে উইল রিপেন্ট কেন হবে না? ওখানে ম্যাডাম অ্যাকচুয়ালি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে যেটা বরাবর ঘটতে থাকে। যেমন ধরুন আমি যদি বলি, ধরুন একটা কথা বললাম যে আমার মাথার উপরের ফ্যানটি ঘোরে, মানে কি সব সময় ঘোরে? গতকালও ঘুরেছে, আগামী দিনেও ঘুরবে, তাই না? তো আমরা কি হ্যাঁ স্যার। বলি? তাহলে আমরা এটাকে কিন্তু ধরি কি হিসাবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। কিন্তু ধরো এটা যেটা বলছে, দ্য বয় হু ডাজ নট ডু হিজ ওয়ার্ক কেয়ারফুলি, এটা ইন জেনারেল বলা হচ্ছে। মানে ওকে আজ ওকে থেকে 50 বছর আগেও যে কোনো কাজ করেনি কেয়ারফুলি, সে ভবিষ্যতে পস্তেছে। আবার 50 বছর পরেও যে ছেলেটা তার কেয়ারফুলি তার কাজ করবে না, সেও ভবিষ্যতে পস্তাবে। বুঝাতে পারলাম? তাহলে এটা হ্যাঁ ইন স্যার বুঝেছি। জেনারেল একটা বলছে, সেই জন্য এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, ফিউচার নয়। ওকে ওকে, বেশ ভালো থেকো সবাই, নেক্সট উইকে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে স্যার। গুড নাইট সবাইকে। ওকে স্যার, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। থ্যাংক ইউ। গুড নাইট স্যার।